আচ্ছা, কোশ্চেন নাম্বার হচ্ছে 22। কোশ্চেন নাম্বার 22 বলছে এক নৌকা আরোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো আমি বলেছিলাম যে এই ডায়াগ্রাম যেটা আছে এই ডায়াগ্রামের উপরে সমস্ত অঙ্কগুলো হবে। বলছে অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যাচ্ছে, এই দিকে যাচ্ছে 8 ঘন্টায়, আর প্রতিকূলে যাচ্ছে 12, ওই সেম ডিস্টেন্স এই দিকে যাচ্ছে। হ্যাঁ বল, হ্যাঁ বল। ঠিক, হ্যাঁ ঠিক বলেছিস। পৌঁছে যাচ্ছে, আর ওই দূরত্বটা যখন স্রোতের উল্টো দিকে যাচ্ছে তখন তার সময় লাগছে 12 ঘন্টা। কারণ স্রোতের দিকে আমার স্পিড বেশি হবে আর স্রোতের উল্টো দিকে স্পিড আমার কম, যার কারণে সময়টা বেশি। তাহলে আমার কি হচ্ছে যে সময়ের সঙ্গে স্পিডের আমার রেশিওটা কি রকম হচ্ছে? উল্টো রেশিও। এদিকে সময় কম লাগছে মানে স্পিড বেশি আছে, এদিকে বেশি লাগছে মানে আমার স্পিড কম আছে। আমাকে বলে দিয়েছে কি স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার, এইটা বলে দিয়েছে 5 কিলোমিটার। স্থির জলে নৌকার গতিবেগ কত এইটা জানতে চেয়েছে। তা আমি আগের দিন বলেছিলাম স্পিডের রেশিও, টাইমের রেশিও। টাইমের রেশিও আর স্পিডের রেশিও। টাইম হচ্ছে কত? এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, তাহলে এটা হবে 12/8। উল্টো হবে 4 দিয়ে হচ্ছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, অর্থাৎ 3/2। অর্থাৎ এটার স্পিড যদি 3 হয় তাহলে এটার স্পিড হবে 2, হবে তো? স্রোতের দিকে স্পিড হচ্ছে 3 কিলোমিটার, তাহলে স্রোতের উল্টো দিকে স্পিড হচ্ছে কত? 2 কিলোমিটার। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা হবে 2.5, এটা হবে কত? 2.5, 2.5। তাহলে এটা যদি 2.5 হয় আর এটা 3 হচ্ছে, তার মানে এটা হবে 0.5, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3, কত যোগ হয়েছে? অর্ধেক, অর্থাৎ 0.5। তার মানে হচ্ছে 0.5, কিন্তু আছে কত? 5, 0.5 সমান 5, এটা দেওয়া আছে। তাহলে হাফ সমান যদি 5 হয় তাহলে 1 সমান কত হবে? 10 হবে, হবে তো? তাহলে 1 সমান যদি 10 হয় তাহলে 2.5 সমান কত হবে? 25। ক্লিয়ার হয়েছে? আবার রিপিট করছি। এই একটা ডিস্টেন্স আছে, ধরে নিলাম x কিলোমিটার ডিস্টেন্স। x কিলোমিটার ডিস্টেন্স, স্রোতের দিকে যেতে সময় লাগছে 8 ঘন্টা, কিন্তু x কিলোমিটার ডিস্টেন্স স্রোতের উল্টো দিকে যখন যাচ্ছে সময় লাগছে 12 ঘন্টা। তাহলে স্পিডের রেশিও ঠিক উল্টো হবে, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 12। তাহলে টাইমের রেশিও হচ্ছে কত? এদিকে হচ্ছে 8 আর এদিকে হচ্ছে 12, তাহলে স্পিড হবে 12/8, অর্থাৎ কাটাকাটি করে আসলো 3/2। অর্থাৎ স্রোতের দিকে গতিবেগ হবে 3 আর স্রোতের উল্টো দিকে হবে গতিবেগ 2। তাহলে এটা হলো 3, এটা হচ্ছে 2, তাহলে এটা যদি 3 আর এটা যদি 2 হয় তাহলে এটা হবে 2.5। তাহলে স্থির জলে গতিবেগ হবে 2.5। এবার এটা স্থির জলে গতিবেগ হচ্ছে 2.5 আর স্রোতের দিকে গতিবেগ 3, তার মানে বেড়েছে কত? হাফ। তার মানে এটা হচ্ছে 0.5, কিন্তু এটা 5 বলে দিয়েছে আমাকে, তার মানে 0.5 সমান হচ্ছে আমার 5। তার মানে 0.5 সমান যদি 5 হয়, মানে হাফ সমান যদি 5 হয়, তাহলে 1 সমান 5-এর ডাবল 10 হবে, অর্থাৎ 1 সমান 10। তাহলে আমার চেয়েছে স্থির জলে গতিবেগ কত, তার মানে 2.5 সমান কত হবে? 1 সমান 10, সুতরাং 2.5 সমান হবে 2.5 গুণিত 10 সমান হবে 25।
কিলোমিটার পার আওয়ার। এটা হবে অ্যান্সার। যদি আমাকে বলতে এটা কত, ঠিক আছে, আমাকে এইটা জানতে চেয়েছে, তা আমি ধরেছি যে টাইম দেওয়া আছে এটা 8 ঘন্টা অনুকূলে, আর প্রতিকূলে ধরেছে 12 ঘন্টা। তাহলে টাইমের রেশিও হচ্ছে 8/12, স্পিডের রেশিও এর উল্টো হবে 12/8, কাটাকাটি করে আসলো 3/2। অর্থাৎ এটার গতিবেগ আমি ধরলাম 3, তাহলে এটার গতিবেগ হবে 2, আর এটা যদি 3 হয় আর এটা যদি 2 হয় তাহলে এটা হবে 2.5, মাঝখানে হবে। এবার হচ্ছে স্থির জলে গতিবেগ যদি 2.5 হয় আর এটা যদি 3 হয় তাহলে স্রোতের গতিবেগ কত হবে? 0.5 হবে, কারণ এটা 2.5, কত যোগ হলে 3 হবে? হাফ, তার মানে 0.5, এটা হচ্ছে 0.5। এটা তো আমি ধরেছি, কিন্তু এটা বলে দিয়েছে আমার যে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার, কিন্তু আমার আসলো 0.5, তার মানে 0.5 সমান হচ্ছে 5। এটাকে এইভাবে করে নিই যে 0.5 সমান হচ্ছে আমার 5, তার মানে 0.5 মানে হচ্ছে 5-এর 10, 5-এর 10 সমান হচ্ছে 5, এটা কাটাকাটি করলে 1, এটা হচ্ছে 2, তার মানে 1 সমান হচ্ছে কত? 5 গুণিত 2 সমান হচ্ছে 10। তাহলে 1 সমান যদি 10 হয় তাহলে 2.5 সমান কত হবে? তাহলে 2.5 সমান হবে 2.5 গুণিত 10 সমান হবে 25। এইটাই 2.5 যেটা সেটা হবে 25 কিলোমিটার। অর্থাৎ স্থির জলে গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 23, একই অঙ্ক, এটা মুছে দিলাম। নাম্বার 23, একটি নৌকা আরোহী স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যান 6 ঘন্টায়, অর্থাৎ এই দিকে যায় 6 ঘন্টায়, ফিরে আসে 9 ঘন্টায়, অর্থাৎ এদিকে উল্টো দিকে ফিরে আসে 9 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার। স্রোতের গতিবেগ কত? হচ্ছে কোন একটা নির্দিষ্ট দূরত্ব, ধরলাম এইটা হচ্ছে দূরত্ব, এই একটা দূরত্ব স্রোতের অনুকূলে যখন যাচ্ছে 6 ঘন্টায় যাচ্ছে, আর ওই দূরত্বটা যখন উল্টো দিকে আসছে মানে ফিরে আসছে, অর্থাৎ এদিক থেকে যাওয়ার সময় 6 ঘন্টা টাইম লাগছে, আর ফিরে আসার সময় টাইম লাগছে কত? 9 ঘন্টা। তাহলে এইদিকে 6 ঘন্টায় মানে তাড়াতাড়ি যাচ্ছে, স্পিড বেশি, এটা 9 ঘন্টা মানে স্পিড কম। তাহলে আমি বললাম যে টাইমের রেশিও কি হবে? টাইমের হচ্ছে যাওয়ার সময় 6, ফেরার সময় হচ্ছে 9, তাহলে স্পিডের রেশিও উল্টো হবে, কত হবে? 9/6। তাহলে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, অর্থাৎ হচ্ছে 3। তাহলে এটা যদি 3 হয় স্পিড, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা হবে 2.5, 2.5, কিন্তু এটা 12 বলে দিয়েছে, তাহলে 2.5 সমান হচ্ছে 12, তাহলে 1 সমান কত হবে? 2.5 সমান 12, তাহলে 2.5 সমান হচ্ছে 12, তাহলে 1 সমান হচ্ছে 12/2.5 সমান 12, হ্যাঁ 12/25 গুণিত 10, 5 দিয়ে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তার মানে 12 2 24/5 সমান হচ্ছে 4.8। তাহলে 1 সমান হচ্ছে আমার 4.8, আমার জানতে চেয়েছে এইটা। 1 সমান যদি 4.8 হয় তাহলে 3 সমান কত হবে? 3 সমান হবে 3 গুণিত 4.8, 4.8 মানে কত? 3 8 24, 3 4 12, হ্যাঁ 16, 14.4 হবে, 14.4, আর এটা হবে কত? 2 গুণিত 4.8, তার মানে এটা হবে 8.8।
তাহলে এটা হচ্ছে 8.8, এটা হচ্ছে 14.4। তাহলে এটা তো 12 বলে দিয়েছে আমার, সরি এটা 12 কি করে হবে, এটা যদি 12 হয় আর এটা যদি, ঠিক আছে তাহলে এটা 12 আর এটা হচ্ছে 8.8, তাহলে আমার হচ্ছে কত, এটা মাঝখানে 14.4, 14.4 আর এটা হচ্ছে 8.8, এটা হচ্ছে 2, 14 আর 22,023। কোথাও দেখ তো ভুল হয়েছে। তিন আটে 24, 4, 3 4 12 আর 2 14, 14.4 হচ্ছে। ও এটা হবে 2 4 8, এটা 9.8 হবে। 8 2 16, গুণটা ভুল আছে 9.6। এটা 9.6। হ্যাঁ হ্যাঁ, এটা 0.5 এর মান আমাকে বের করলে হবে। শুন দেখ, এটা হচ্ছে আর কি, ভালো কথা বলেছিস, কে বলেছিস, ভেরি ইন্টেলিজেন্ট আর কি। হ্যাঁ তো দেখ এখানে গুণটা ভুল হয়েছিল। হ্যাঁ 2 গুণিত 4.8 যেটা 8.8 করেছিলাম, ওটা হবে 9.6। এবার দেখ এটা হচ্ছে 3, এটা কোনোটারই দরকার নাই গুণটা, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা হবে আড়াই, এটা যদি আড়াই হয় তাহলে এটা হবে 0.5, স্রোতের গতিবেগ হবে 0.5। এবার দেখ আমার বেরিয়েছে কত, 2.5 সমান হচ্ছে 12, 2.5 সমান যদি 12 হয় তাহলে 1 সমান কত হবে, 12/2.5, ক্যালকুলেশন করে নিবি, সমান হচ্ছে 4.8। এটা হবে কিলোমিটার পার আওয়ার, এটা হবে একের ভ্যালু। তাহলে একের ভ্যালু যদি 4.8 হয় তাহলে হাফের ভ্যালু কত হবে, হাফের ভ্যালু হবে অর্থাৎ 2.4। এটা হচ্ছে অ্যান্সার। 24 নম্বর বলছে, এক নৌকা আরোহী স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটা হচ্ছে 4.5। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন। যদি স্রোতের গতিবেগ 1.5 হয়, এটা যদি 1.5 হয়, তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত। অর্থাৎ এই একটা ডিস্টেন্স আছে, এই দিকে যাচ্ছে আর এই দিক থেকে ফিরে আসছে, বলছে গড় গতিবেগ কত, যাতায়াতে গড় গতিবেগ কত। এবার দেখ এটা হচ্ছে 4.5 আর এটা হচ্ছে 1.5, তাহলে এটা কত হবে 6। এটা 4.5 আর এটা হচ্ছে 1.5, তাহলে এটা হবে কত 3। তার মানে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3। তা আমি বলছি যে অ্যাভারেজ স্পিড সমান মোট দূরত্ব বাই মোট সময়। তা আমি বলছি যে 6 আর 3 এর লসাগু কত, 6। তাহলে যাওয়ার সময় 6 কিলোমিটার, ফেরার সময় 6 কিলোমিটার, তাহলে কত 2 গুণিত 6। 6 কিলোমিটার স্পিডে যেতে 6 কিলোমিটার স্পিডে 6 কিলোমিটার যেতে সময় লাগবে কত, 1 ঘন্টা। 3 স্পিডে 6 কিলোমিটার যেতে টাইম লাগবে কত, 2 ঘন্টা। তাহলে হচ্ছে 2 গুণিত 6 বাইরে হচ্ছে 3, 3 দিয়ে এটা হচ্ছে 2। হ্যাঁ বলে দিচ্ছি, 4 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে আমি আমার মতটা বললাম।
এবার হচ্ছে যে গড় গতিবেগ যদি বের করিস তাহলে নর্মাল ফর্মুলা যেটা দুটোর ক্ষেত্রে ব্যবহার করবি, এটা 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই, এটা দিয়ে করলেই হয়ে যাবে। অর্থাৎ 2 গুণিত এটা হচ্ছে কত, এটা আর ধরার দরকার নেই, 6 3, তাহলে 6 গুণিত 3 বাই 6 প্লাস 3, তার মানে 2 গুণিত 6 গুণিত 3, আর নিচে হচ্ছে 9, 3 দিয়ে এটা হচ্ছে 3, আর 3 দিয়ে এটা হচ্ছে 2, 2 দ্বিগুণ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তোদের ক্ষেত্রে এইটা সুবিধা হবে। এটা হচ্ছে দুটো, বলছি এইটার ক্ষেত্রে যদি দুটো বা তিনটে চারটা যাই বলুক আর কি, মিউট কর, হ্যাঁ, এটার ক্ষেত্রে দুটো তিনটে চারটা যাই বলুক আর কি হয়ে যাবে। আর দুটো পর্যন্ত থাকলে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারে। বলছি যে যাওয়ার সময় স্পিড হচ্ছে 6, ফেরার সময় স্পিড হচ্ছে 3, তাহলে গড় গতিবেগ যদি বের করতে হয় তাহলে আমি বলবো 6 আর 3 এর লসাগু কত, 6। তাহলে আমি বলছি এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। তাহলে যাওয়ার সময় 6 কিলোমিটার যাচ্ছে, আসার সময় আবার 6 কিলোমিটার আসছে, তাহলে মোট দূরত্ব কত, 6 প্লাস 6 মানে 12। এবার যাওয়ার সময় 1 ঘন্টায় 6 কিলোমিটার যায়, তাহলে 6 কিলোমিটার যেতে টাইম লাগছে কত, 1 ঘন্টা, কারণ বলেছি মোট সময়। আর ফেরার সময় 1 ঘন্টায় 3 কিলোমিটার, কত ঘন্টায় 6 কিলোমিটার, 2 ঘন্টায়, তাহলে 1 প্লাস 2, তাহলে মোট দূরত্ব 12 আর মোট সময় হচ্ছে 3, দিয়ে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ। আর দুটো থাকলে আমি এই ডাইরেক্ট ফর্মুলাটা ব্যবহার করে নেব, 2xy বাই x প্লাস ওয়াই। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটার লাস্ট বলছি এক নৌকা আর ওই স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার, এটা হচ্ছে 8। স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসে, স্রোতের গতিবেগ 4, এটা যদি 4 হয় তো ওই ব্যক্তির মোট যাত্রাপথে গড় গতিবেগ কত, তা আবার চেয়েছে অ্যাভারেজ স্পিড। এটা হচ্ছে 8 আর স্রোত হচ্ছে 4, তার এটা হবে 12, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, তার এটা হবে 4, তাহলে এটা 4 আর এটা হচ্ছে 12, তাহলে গড় গতিবেগ হবে 2 গুণিত 12 গুণিত 4 বাই 12 যোগ 4, তাহলে হচ্ছে 12 4 16, তাহলে 4 দুগুণ 8 দুগুণ 16, 2 দিয়ে এটা হচ্ছে 6, অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ওটা যদি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার দুটো উল্টো দিকে মুখ যদি থাকে আর কি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ওটা প্লাস মাইনাস হবে, হ্যাঁ, ওটাও আলাদা আছে। দেখ, যাওয়ার সময় স্পিড হচ্ছে কত, 12, ফেরার সময় স্পিড হচ্ছে কত, 4, তো 12 আর 4 এর লসাগু কত, 4, তাহলে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কত, যাওয়ার সময় 12 কিলোমিটার আর আসার সময় 12 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। যাওয়ার সময় টাইম লাগছে কত, 1 ঘন্টা, ফেরার সময় টাইম লাগছে কত, 4 3 12, 3 ঘন্টা, তার মানে 24/4 সমান 6 কিলোমিটার পার আওয়ার। যেটা ভালো মনে হয় সেটা করবি। কোশ্চেন নাম্বার 16তে বলেছে চোর হয়েছে, অনেকের হয়নি, সবার সবার হয়েছে।
স্কোয়ারের হচ্ছে এটা হচ্ছে বেসিক ফিগার, এটা হচ্ছে বেসিক ফিগার। এই ফিগারে 5টা স্কোয়ার থাকবে, এখানে 1 2 3 এইরকম 3টে ফিগার আছে, অর্থাৎ 5 গুণিত 3 সমান মোট বর্গক্ষেত্রের সংখ্যা হবে 15টা। তারপরে দেখ 25 নম্বর। এটা হচ্ছে স্কোয়ারের বেসিক ফিগার, যেন আমি বলি এটা হলো স্কোয়ার। এটাকে আমি এইভাবে টানলাম, 1 2 3 4 এই বড়টা 5টা আছে। এটাতে আবার একই রকম ফিগার যদি আমি এটা যদি টানি, তাহলে ভিতরেও একই রকম 5টা আসবে, 5 5 10টা। এটাকে যদি আবার এরকম যদি টানি আমি, তাহলে এখানেও আবার 5টা আসবে। তার মানে 1টা 2টো 3টে, প্রত্যেকটাতে 5টা, 5 3 15টা। হ্যাঁ, অর্থাৎ এইটা হচ্ছে বেসিক ফিগার। এই ফিগার 1 2 3 3টে আছে, 3 5 15টা। এরপরে দেখ 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর হয়েছে অনেকে, হয়নি অনেকে 25 নম্বর, তাই তো? কত এসছে অ্যান্সার? অ্যান্সার এখানে দেখ দেওয়াই আছে, কি 253 দাগ দেওয়া আছে অ্যান্সার। দুশো তিপ্পান্ন আসছে, কত আসছে? 253। এক দুই তিন চার পাঁচ ছয়, 1 5 13, 1 5 13, এটা হচ্ছে কত? 29, 61 125, কি করে করলি? 29 আর 1 30, 29 আর 1 30, অর্থাৎ 29 যোগ 1 সমান হচ্ছে 30, একে 2 দিয়ে গুণ করলাম, যোগ 1 সমান হচ্ছে 61, অর্থাৎ 29 যোগ 1 30, 30 গুণিত 2, 30-এর ডাবল হচ্ছে কত? 60, তার সঙ্গে এই 1 যোগ করলাম 61। এবার হচ্ছে যে 29, এটা কর 29 আর 5 কত? 29 আর 1 30, 30 কে এবার শুনতে, 29 আর 1 কত? 30 হলো 30। এটা 2 গুণ করেছি, এটাকে 4 গুণ করে, এটা কত আছে? 5 যোগ 5 সমান হচ্ছে কত? 125। আবার 29 যোগ 1 30, এটা 2, তারপর 4, তারপরে হচ্ছে 8, উপরে কত আছে? 13 যোগ 13, 3 8 24, 240, 253। 25-এর পর 35। লেখা বোঝা যাচ্ছে কিনা জিজ্ঞেস করবে, লেখা বোঝা যাচ্ছে কিনা জিজ্ঞেস করবে। 5 আর 9, 5 আর 9, P7S, P7S, 93G, 93P6 ইকুয়াল টু কত? তাহলে P মানে হচ্ছে প্লাস, তাহলে P এর জায়গায় এখানে দিলাম প্লাস। আর মানে হচ্ছে গুণিত, তাহলে এখানে দিলাম গুণিত। S মানে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে দিলাম বিয়োগ। তারপর হচ্ছে T মানে হচ্ছে ভাগ,
টি মানে হচ্ছে ভাগ, টি মানে হচ্ছে ভাগ আছে ভাগ, আর টি মানে তো প্লাস আছে। তাহলে দেখ ব্যাপারটা দাঁড়াচ্ছে 5 গুণিত 9 যোগ 7 বিয়োগ 9 ভাগ 3 যোগ 6। তাহলে আগে ভাগ করবো, তাহলে এটা হচ্ছে 3, এটা 3, আর এটা হচ্ছে 5 9 45 প্লাস 7 বিয়োগ 3 যোগ 6। তাহলে 7 থেকে 3 বাদ গেল 4, 4 আর 6 10, 10 আর 45 55। দেখ সবার 55 অ্যান্সার এসছে। 55। তারপরে কত আছে? 44 নাম্বার। হুম 44 হয়ে গেছে, তাহলে 45 দেখ। সবার হয়নি মনে হয়, অর্থাৎ পরের দিন হচ্ছে 24, তার মানে 24 ঘন্টা হচ্ছে এদিকে, অর্থাৎ দুপুর 12টা থেকে রবিবার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টা। 1 ঘন্টায় স্লো যায় কত? 5 সেকেন্ড। তাহলে 24 ঘন্টায় স্লো যায় মোট স্লো যায় 24 গুণিত 5 মানে 120 সেকেন্ড, সমান হচ্ছে 2 মিনিট। তার মানে পরের দিন যখন 12টা দেখাবে তখন কি হচ্ছে? 2 মিনিট কম দেখাবে, স্লো যাচ্ছে, তার মানে টাইম দেখাবে 11টা 58। 2 মিনিট স্লো যাবে 24 ঘন্টায়। 2 মিনিট যদি স্লো যায় তাহলে 12টা থেকে 2 মিনিট বাদ 11টা 58, দুপুর 12টা মানে এটা এম হবে। ও দুটো আছে না, 11টা 58 আছে। কোশ্চেন নাম্বার 2, 20টা অঙ্ক যেটা পাঠিয়েছি সেই 20টা অঙ্ক, প্রথমে হচ্ছে 2 নাম্বার অঙ্ক, এর একটি কাজ, আচ্ছা 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক, তিনটি সংখ্যার গড় হচ্ছে 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো। তিনটে সংখ্যার গড় হচ্ছে কত? 77। বলছে এটা হচ্ছে ফার্স্ট, প্রথম, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। বলছে প্রথম সংখ্যা দ্বিতীয়টার দ্বিগুণ আর দ্বিতীয়টা তৃতীয়টার দ্বিগুণ। তাহলে তৃতীয়টা যদি 1 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা তৃতীয়টার দ্বিগুণ মানে এটা হবে 2। এটা যদি 2 হয় প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার দ্বিগুণ মানে এটা হবে 4। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত? তাহলে সমষ্টি হচ্ছে 1 + 2 + 4 সমান হচ্ছে 7। কিন্তু তিনটে সংখ্যার গড় বলেছে 77, তাহলে তিনটে সংখ্যার গড় যদি 77 হয় তাহলে সমষ্টি কত? 77 × 3, তাহলে 7 সমান হচ্ছে
77 গুণিত 3, তাহলে 1 সমান হচ্ছে আমার 77 গুণিত 3/7, 7 দিয়ে এটা কাটলে হচ্ছে 11 সমান হচ্ছে 33। তাহলে 1 সমান হচ্ছে 33, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 33, এটা হচ্ছে 66, আর এটা হচ্ছে 3 4 12 132। এবার বলেছি কি সংখ্যা তিনটি নির্ণয় করো, তার মানে হচ্ছে সংখ্যা তিনটি হচ্ছে 33 66 132 বা 132 66 33। তাহলে 132 66 33, প্রথম সংখ্যাটা 132, দ্বিতীয়টা হচ্ছে 66, তারপরেটা হচ্ছে 33। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলছে একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? এ একটা কাজ 10 দিনে, বি সেই কাজটা 12 দিনে, সি সেই কাজটা 15 দিনে করতে পারে। বলছে তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে তাহলে এখান থেকে কাজ শুরু করলো একসঙ্গে, 2 দিন পর চলে যায়, অর্থাৎ এই 2 দিন এ প্লাস বি প্লাস সি করে। কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে এই কাজটা যেটা আছে এখান থেকে কে এটা আছে, এরপরে কি হচ্ছে আউট হয়ে যাচ্ছে কে এ, এখান থেকে এ চলে যাচ্ছে, এখান থেকে সি চলে যাচ্ছে 4 দিন আগে। তাহলে 4 দিন আগে যখন সি চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে, তাহলে থাকছে কি এখানে এ প্লাস সি, বি প্লাস সি, এটা থাকছে বি প্লাস সি। এবার এখানে সি চলে যাচ্ছে, তাহলে এই 4 দিন কি হচ্ছে, এই 4 দিন শুধু বি একা কাজ করছে, বি একা কাজ করছে। তাহলে প্রথম 3 দিন এরা 3জন মিলে কাজ করছে, লাস্টের 4 দিন শুধু বি একা কাজ করছে। এবার দেখ কন্ডিশন কি বলেছে, 4 দিন আগে চলে যায়, কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? প্রথমে এদিকে 2 দিন লেগেছে, এইদিকে 4 দিন লেগেছে, 4 দিন আগে শেষ হয়েছে। তাহলে দেখ 4 দিনে এরা 2 দিনে কত কাজ করেছে, এইটাকে আর একটু ডান দিকে করে নি, 10 12 আর 15 লসাগু হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 6, 10 দিনে 60, তাহলে 1 দিনে 6, 12 5 60, 15 4 60, তাহলে কাজ হচ্ছে 6 5 11 আর 4 15, তাহলে 2 দিনে কাজ করেছে কত, 15 কাজ করেছে। এবার এই 4 দিন বি একা কাজ করেছে, এই 4 দিন বি একা কাজ করেছে, তাহলে বি এক দিনে কত কাজ করে 5, তাহলে 4 দিনে করেছে কত, 4 গুণিত 5 সমান 20, তাহলে এইদিকে 15 আর এদিকে 20, মোট 35 কাজ হয়েছে। 35 কাজ হওয়ার পর তাহলে বাকি থাকছে কত, 25 কাজ। বি প্লাস সি 25 কাজ করছে, বি প্লাস সি কত করছে, একদিনে করছে 5 আর 4 9 কাজ। पाँच प्लस 4 समान হচ্ছে 9, তাহলে 25 কাজ করছে 5 প্লাস 4।
তাহলে 25 কাজ করছে, 25/9, তাহলে এটা কত হবে? 9 দুগুণ 18, তারপর থাকবে কত? 7/9, অর্থাৎ এটা হবে 2 পূর্ণ 7/9, তাই তো? তাই হবে তো? আচ্ছা, বলছি এখানে বলেছে যে 2 দিন পর ছেড়ে চলবে, একসঙ্গে কাজ ওরা শেষ শুরু করবে। 2 দিন পরে কাজ ছেড়ে চলে যায়, তার মানে 2 দিন 3 জন মিলে একসঙ্গে করেছে। 3 জন মিলে একদিনে কাজ করে 15, আচ্ছা 2 দিন কাজ করেছে কত? 30। 2 দিনে কাজ করেছে 2 গুণিত 15, বলছে 2 দিন পর চলে যায়, তার মানে এই 2 দিন 3 জন একসঙ্গে কাজ করেছে। 3 জন একদিনে কাজ করে কত? 15, তাহলে 2 দিনে করে কত? 30। এবার বললো যে এরপরে চলে গেল, থাকলো কে? বি আর সি থাকলো, বি আর সি থাকলো। বলছে কাজ যেদিন শেষ হয় তার 4 দিন আগে সি চলে যায়। যেদিন কাজ শেষ হয় তার 4 দিন আগে সি চলে যায়, তার মানে সি চলে যাচ্ছে। এই 4 দিন শুধু কি হচ্ছে? বি কাজ করছে একাই। তাহলে বি একদিনে কাজ করে কত? বি একদিনে 5 কাজ করে, তাহলে 4 দিনে কত কাজ করছে? 4 5 20, তাহলে টোটাল কাজ হচ্ছে 30 আর 20 50 হয়ে যাচ্ছে। বাকি থাকছে কত? 10 দিনের কাজ, বাকি থাকছে 10 কাজ। এবার 10 কাজ করবে কে? বি প্লাস সি। বি প্লাস সি একদিনে কাজ করে কত? 5 আর 4 9, তাহলে 10 কাজ করবে 10/9 দিন, 1 পূর্ণ 1/9, এটা 1 পূর্ণ 1/9। তাহলে টোটাল সময় লাগছে কত? এদিকে হচ্ছে 2 দিন, 2 দিন মোট সময় লাগছে। দুই দিন প্লাস হচ্ছে 1 পূর্ণ 1/9 প্লাস হচ্ছে 4 দিন, 4 2 6 1 7 পূর্ণ 1/9। অপশন দেখ, অপশনে এটা 9 7 9 7 63 1 64/9, এটাকে করে 64/9। খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, 282 রান তুলতে হলে, হ্যাঁ, স্পষ্ট না অস্পষ্ট? দেখ তো ব্লার করছে নাকি? ব্লার করছে কি? এখানে তো ঠিক মনে হচ্ছে, এখানে ব্লার করছে আবার। ঠিক আছে। মিউট কর, সব কথা বলিস না, আমি এখানে বলছি, দেখছি এটা হয়ে যাবে, পরে রেকর্ডিং যখন আমি দিব আর কি, তখন ওটা দেখবি, ওটা হয়ে যাবে। হ্যাঁ পাঠাবো, তা বলে চলে যাস না। বিনা ভয়েসে। দেখ 3 নাম্বার হচ্ছে একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, বলছে 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? অর্থাৎ মোট 50 ওভারে খেলা, প্রথম 10 ওভার, বাকি 40 ওভার,
রানের গড় হচ্ছে কত 3.2, টোটাল রান হচ্ছে কত 32। টোটাল তুলতে হবে 282 রান, যার মধ্যে 32 রান তোলা হয়ে গেছে, আর রান তুলতে হবে কত 250 রান। 250 রান তুলতে হবে। তাহলে 40 ওভারে 200 রান তুলতে হবে। 6 করে হলো 6 4 40, তাহলে 6 করে হলে 240 রান হবে। এবার 10 রান, তাহলে ওটা 0.25 করে, অর্থাৎ 250-কে 40 দিয়ে ভাগ করে দেবে। এটা কেটে গেল, এটা দিয়ে কাটতে হবে 6.25 প্রতি ওভার। অর্থাৎ বাকি 40 ওভারে প্রতি ওভারে 6.25 করে রান তুলতে হবে। কোশ্চেন নাম্বার 4 দেখা হয়ে গেছে। বলছে একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। বলছে দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত? দেখ, দুই ভাবে করা যায়। প্রথমে 15% ছাড় দিচ্ছি, তাহলে 15% কত আছে 120, তাহলে 120 টাকা বাদ দিলাম, তাহলে থাকলো কত 680 টাকা। এরপর ছাড় দিচ্ছে কত 10%, 10% হচ্ছে কত 68 টাকা। 68 টাকা বাদ দিলাম, থাকলো 612 টাকা। এটা বিক্রয় মূল্য হলো। তাহলে 612 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে। 5 নম্বর বলছে 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদু প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদু প্রাপ্ত অর্থের পরিমাণ কত? বলছে রাম, শ্যাম ও যদু, এটা হচ্ছে রাম, কত নম্বরে 5। এটা হচ্ছে রাম, এটা হচ্ছে শ্যাম, এটা হচ্ছে যদু। রাম শ্যামের অর্ধেক আর শ্যাম যদুর অর্ধেক। তার মানে রাম যদি 1 টাকা পায়, তাহলে রাম শ্যামের অর্ধেক, তার মানে শ্যাম পাচ্ছে ডাবল, তাহলে শ্যাম পাবে 2। শ্যাম পাচ্ছে যদুর অর্ধেক, তার মানে যদু পাচ্ছে শ্যামের ডাবল, তাহলে এ পাবে কত 4। শ্যামের অর্ধেক, শ্যাম পাচ্ছে যদুর অর্ধেক। হচ্ছে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? তাহলে দেখ, টোটাল হচ্ছে কত, মোট হচ্ছে কত 1 + 2 + 4 = 7। 7 সমান হচ্ছে 700 টাকা। 1 সমান হচ্ছে কত 100 টাকা। 4 সমান হচ্ছে কত 400 টাকা। এখানে করে দিলেই 4 হয়ে যায়। অর্থাৎ যদি পাচ্ছে কত 400 টাকা। কোশ্চেন নাম্বার 6 বলছে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 ও 273 হবে। সংখ্যা দুটি যোগফল কত? বলছে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার
গসাগু ও লসাগু। যথাক্রমে 13 ও 273, 273 হবে। সংখ্যা দুটির যোগফল কত? অপশন হচ্ছে 288, 290, 130, 286। বলছে দেখ, সংখ্যা দুটো যেটা আছে দুটোই 13 চেয়ে বড় আছে, 13 চেয়ে বড় আছে। তাহলে গসাগু হচ্ছে 13, তার মানে সংখ্যাটা 13 মাল্টিপলে হবে আর কি। আর লসাগু হচ্ছে কত? 273। বলছে সংখ্যা দুটোর যোগফল কত? তাহলে সংখ্যা দুটো 13 চেয়ে বেশি হতে হবে সংখ্যা, তাহলে 13 চেয়ে সংখ্যা যদি বেশি হয় আর কি, তাহলে 13 চেয়ে যদি বেশি হতে হয় তাহলে কত হবে? এটা 13 আছে, 13 মাল্টিপলে আমার থাকতে হবে। আর এটা 13 আছে, তাহলে 13 আমার কমে যাবে। তাহলে সংখ্যাটা বলছি, সংখ্যাটা হচ্ছে 13x আর তাই তো। লসাগু হচ্ছে কত? 273। হ্যাঁ বল। দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যায় যেটা আছে যে 13 চেয়ে বড় আছে। বললাম সংখ্যাটা হচ্ছে, মনে করা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স যেটা হচ্ছে এক্স গ্রেটার দেন 13, এক্স যেটা হচ্ছে গ্রেটার দেন 13, ওয়াই যেটা আছে ওয়াই গ্রেটার দেন 13, অর্থাৎ 13 চেয়ে বড় হবে। এবং যখন গসাগু যখন 13 আছে তখন সেটা 13 মাল্টিপলে হতে হবে, 13 মাল্টিপলে হতে হবে। তাহলে 13 চেয়ে যদি বড় হয় আর কি, তাহলে কি কি হতে পারে? প্রথম সংখ্যা হতে পারে 13 হতে পারে, আমার 26 হতে পারে, 39 হতে পারে, 52 হতে পারে, তারপর হচ্ছে আমার 65 হতে পারে, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি আমার হতে পারে। তাহলে গসাগু 13 আছে আর লসাগু হচ্ছে 273। 273 যখন আছে 13 দুগুণ 26 আর 13 হচ্ছে 13, 273 যদি আমি ভাগ করি, গসাগু দিয়ে ভাগ করলাম, তাহলে আছে এটা হচ্ছে কত? 2 আর 1। তাহলে ভাগ করলে হচ্ছে আমার 13 অপেক্ষা বৃহৎ। তাহলে সংখ্যাটা আমার 21 দিয়ে ভাগ দিতে হবে, 21 দিয়ে ভাগ দিতে হবে 10 আর 16 হ্যাঁ বল। গসাগু ধরলাম আমি কত? 13, একটা সংখ্যা 13 ধরলাম, 13 তো ধরতে পারবো না, 13 চেয়ে বড়। বলছে 13 অপেক্ষা বৃহত্তর, 13 নয়, সংখ্যাটা হচ্ছে 13 চেয়ে বড়, 13 অপেক্ষা বৃহত্তর। তাহলে গসাগু ও লসাগু যথাক্রমে হচ্ছে কত? 13 ও 273। তাহলে সংখ্যাটা হচ্ছে 13x হচ্ছে সংখ্যা দুটির যোগফল চেয়েছে। আমি বলছি যে এটা এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 13x আর এটা হচ্ছে আমার 13y, 13x প্লাস 13y, তাই তো। তাহলে দেখ সংখ্যা দুটো, একটা হচ্ছে 13x আর একটা হচ্ছে 13y।
তাহলে 13x গুণিত 13y সমান হচ্ছে 13 গুণিত 273। তাহলে x y সমান কত হবে? আচ্ছা এখান থেকে একটা 13 কেটে দিলাম। আর এই 13 দিয়ে এটাকে কেটে দিলাম। এটা হচ্ছে 21। তার মানে x y সমান কত আছে? x y সমান হচ্ছে 22। এবার x y কি হতে পারে? x y হতে পারে আমার এবার দেখ এক্স ওয়াই সমান এসছে আমার 21 এসছে। এক্স ওয়াই এই চলছে, এক্স ওয়াই আমার হচ্ছে এক্স আর ওয়াই সমান হচ্ছে 21। তাহলে 21 কি হতে পারে? 21 হতে পারে 1 গুণিত 21 সমান হচ্ছে 21, 3 গুণিত 7 সমান হচ্ছে আমার 21, এটা হতে পারে আর কি। এবার এক ধরলে কি হচ্ছে যে 13 হচ্ছে, 13 হতে হবে না, 13 চেয়ে বড় হতে হবে, অর্থাৎ সংখ্যাটা হবে 13 গুণিত 3 আর 13 গুণিত 7, অর্থাৎ সংখ্যাটা হবে প্রথম সংখ্যা যেটা হবে সেটা হবে 3 গুণিত 13, সেটা হচ্ছে 39, আর দ্বিতীয় সংখ্যা হবে 7 গুণিত 13 সমান হচ্ছে 91। এটা যোগ করলে হবে 9 1 10, আর এটা হচ্ছে 130, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 130। ঠিক আছে, এখানে কন্ডিশন করে দিয়েছে যে সংখ্যা দুটো যেটা আছে 13-র চেয়ে বড় আছে, 13-র চেয়ে বড় এবং তাদের গসাগু হচ্ছে 13 আর লসাগু হচ্ছে 273। তাহলে আমি বলছি একটা সংখ্যা আছে 13x আর একটা সংখ্যা আছে 13y, তাহলে লসাগু গুণিত গসাগু, আমি বলছি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তার মানে 13x গুণিত 13y সমান 13 গুণিত 273। তার এখান থেকে xy সমান হচ্ছে, এইটা যদি বুঝতে না পেরে থাকিস তাহলে দেখ এইটা অনেকে ক্যালকুলেশন হয়তো বুঝতে পারিস, এটা আমি বলি 13x গুণিত 13y সমান 13 গুণিত 273। তাহলে xy সমান আছে 13 গুণিত 273, আর নিচে হচ্ছে আমার 13 গুণিত এই 13 এটা যেটা আছে এক্স ওয়াই সমান হচ্ছে 21, এটাই এখানে নিয়ে গেছে। 7 নম্বর অঙ্ক পারার কথা। দেখি অ্যান্সারটা এখানে 3:1 অনুপাতে সব সময় তো হবে না, যা বলে থাকবে বলছি টাইমের রেশিও স্পিডের রেশিওর উল্টো হবে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সম দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। বলছে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? বলছে নির্দিষ্ট একটা দূরত্ব আছে, এইদিকে যাচ্ছে 4 ঘন্টায়, এইদিকে যাচ্ছে 8 ঘন্টা 48 মিনিট। 48 মানে কত? 48/7 মানে 4-এর 5, 8 ঘন্টা 48 মিনিট সমান হচ্ছে 8 যোগ 48/7, 12 4 48, 12 5 8 40 4 44 5, এটা হচ্ছে 44 হচ্ছে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত।
হচ্ছে টাইমের রেশিও, আর এটা হচ্ছে স্পিড। টাইম এদিকে কত 4, এদিকে কত 44/5, তারপরে এটা 5 উপরে চলে যাবে, তাহলে এটা হবে কত, এটা হয়ে গেল আমার 5 উপরে গেল, তাহলে হচ্ছে 5×4 20/44, তাহলে এটা হবে 44/4 দিয়ে কাটলে এটা হবে 11 আর এটা হবে 5, অর্থাৎ 11/5। অর্থাৎ এটা যদি 11 হয় তাহলে এটা হবে 5, এটা যদি 11 হয়, এটা যদি 5 হয় তাহলে এটা হবে 8, এটা যদি 8 হয় তাহলে এটা হবে 3। এবার চেয়েছে যে নৌকার বেগ ও স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ হচ্ছে 8, স্রোতের বেগ হচ্ছে 3, তাহলে নৌকার বেগ হচ্ছে 8, স্রোতের বেগ হচ্ছে 3, তাহলে নৌকার বেগ নৌকা হচ্ছে 8, স্রোত 48/60, 12 দিয়ে বল, 48/60, তাহলে 44/5, এখানে তার আগে তো 8 ঘন্টা আছে না, এটা হচ্ছে 8,000 গুণ হয়ে যাবে, মাথা এখানে যোগ আছে, এখানে দেখ, এখানে 4 আর এখানে 5 আছে। কোশ্চেন নাম্বার 8 বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 25 এবং তার যোগফল হচ্ছে 25 আর তাদের অন্তর হচ্ছে 13। তাহলে দেখ যোগফল হচ্ছে কত 25, বিয়োগফল হচ্ছে কত 13। তাহলে তুই বল যতটা যোগ হয়েছে ততটাই এখানে বিয়োগ হয়েছে, তার মানে এটা 25 আর এটা 13 যদি হয় তাহলে 25 আর 13 কত, 25 আর 13 38, তার মানে এটা হচ্ছে 20, এটা যদি 19 হয় তাহলে এটা হবে 6, তাহলে 19-এর সঙ্গে 6 যোগ হলে হচ্ছে 25, তাহলে একটা সংখ্যা হচ্ছে 19 আর একটা হচ্ছে 6। তাহলে বলছে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে গুণফল হচ্ছে 19 × 6। দেখ এটা বোর্ড অ্যান্ড স্ট্রিম দিয়ে এটা অঙ্কটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9, তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:2। বর্তমান অনুপাত 4:7:9, 4:7:9। বলছে 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 8 বছর আগে, সমান 56 ছিল। তাহলে বর্তমানে যোগফল, তাদের বর্তমান বয়স, বর্তমান মোট বয়স 56 যোগ 8 যোগ 8 যোগ 8, তিনজনেরই 8 করে বাড়বে, মানে 3 8 24, তাহলে 24 আর 56 হচ্ছে কত 80। তাহলে বলছে বর্তমানে বয়স কত, তাহলে বর্তমানে বয়স হচ্ছে দেখ এটা 4 আর 7 100 আর 9 20, তার মানে দেখ 20 সমান হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 4 যোগ 7 যোগ 9 সমান, তার মানে 20 সমান হচ্ছে 1 সমান 4। তাহলে 1 সমান যদি 4 হয় তাহলে 4 সমান হবে কত 16, 7 সমান হবে 28, 9 সমান হবে
বর্তমানে বয়স হচ্ছে 16, 28 আর 34, 16, 28 আর 34। কোন বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। এটা হচ্ছে ছাত্র, এটা হচ্ছে ছাত্রী। বলছে যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তাহলে দেখ ছাত্র যদি 3 হয়, ছাত্রী হচ্ছে 2, তাহলে আমি বলছি ছাত্র হচ্ছে 30, 3 আর 2 কত? 5। আমি ধরে নিচ্ছি দেখ 5 কে মনে কর, আচ্ছা ঠিক আছে, 3 আর 2 5, 5 কে বানিয়ে নিচ্ছি মনে কর 100। 100 যদি বানাই তাহলে কত হবে? এটাকে করলাম 20 দিয়ে গুণ, এটাকেও করলাম 20 দিয়ে গুণ। পরে বলছি এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 40। এতজন হচ্ছে মনে কর 60 জন হচ্ছে ছাত্র, 40 জন হচ্ছে ছাত্রী। এবার বলছে যে ছাত্রদের 20% স্কলারশিপ পায়, স্কলারশিপ পায় কত? 20% বলেছে, তাহলে 20% সমান 60-এর 20% হচ্ছে কত? 6 আর ছাত্রী স্কলারশিপ পায়, ছাত্রী 30% গুণিত হচ্ছে 40, 3 4 12 জন। মোট স্কলারশিপ পায় 24 জন। তাহলে পায় না একশো 2-24 সমান 76, এটাই পার্সেন্ট, অর্থাৎ 76% পায় না। দেখ 100 বানিয়ে নিলে আমাকে আর পার্সেন্টেজ আমাকে করতে হচ্ছে না। হ্যাঁ, এটা যদি এবার অনেকে দেখ হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে 20 দিয়ে গুণ কেন করলাম আর কি। হ্যাঁ, তাহলে ধরে নে 3 আর 2 আছে, তা আমি বলছি 3:2 আছে, তাহলে বলছি এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 20, তাহলে 30-এর 20% ধরেছে, তাহলে এর 20% যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 2 6, আর এর 30% যেটা হচ্ছে 2 3 6, তাহলে টোটাল হচ্ছে কত? 6 + 6 সমান হচ্ছে 12। কত? 50-এর মধ্যে 12, 50-এর মধ্যে 12, তাহলে 12 পাচ্ছে, পাচ্ছে না কত? 12 পাচ্ছে, পাচ্ছে না 50 বিয়োগ 12 সমান 48। এটা তো 50-এর মধ্যে হলো, পায় না 38 জন। 100 জনে 100-এর মধ্যে পায় না 38। ডাইরেক্ট এখানে প্রথমে 100 বানিয়ে নিলাম, তাহলে আর পার্সেন্টেজ করার ব্যাপারটা থাকলো না। হ্যাঁ, এটা দেখার দরকার নেই, এইটুকুটা দেখ তাহলে হবে, ওইটা এমনি করলাম, ওটা দরকার নাই, এইটা দেখলেই। ও বাড়িতে কাজ হচ্ছে। কোশ্চেন নাম্বার 11, কোন আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? দেখ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বাহু
10% বাড়লে ক্ষেত্রফল বাড়বে 10 প্লাস 10 প্লাস 10-এর 10% মানে হচ্ছে 1 সমান হচ্ছে 20। যদি এটা 20 হয় তাহলে 20 প্লাস 20 প্লাস 20% হচ্ছে কত 4। আর এটা যদি 25 হয় তাহলে 25 প্লাস 25 প্লাস 25-এর 25% হচ্ছে 6.25 সমান 56.25। এখানে জানতে চেয়েছে এটা, এটা একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে 10, এটাও হচ্ছে 10। ক্ষেত্রফল কত? 10 গুণিত 10 সমান 100। যদি এটা 20% বৃদ্ধি পায় তাহলে বেড়ে হবে কত? 12। তাহলে নতুন ক্ষেত্রফল কত? 12। কোন আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ, মানে এটা 12 হলো আর এটাও 12 হলো, তাহলে 12 গুণিত 12 সমান 144। ছিল 100 হলো 44, তাহলে বাড়লো কত? এটা মনে রাখবেন বুঝতে, যে বাহু যদি বাড়ে 10% বাহু বাড়লে 10% বাহু বাড়লে ক্ষেত্রফল বাড়ে। 10% হলে 21%, 20% হলে 44%, আর 25% হলে 56.25%। কোশ্চেন নাম্বার 12 বলছে বছরগুলি বিবেচনা করে মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। কি কি দিয়েছে? 1600, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। 1600, 1700, 1800, 2000, 2100, 2200, 2300, 2400। বলছি এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। তো দেখ, লিপ ইয়ার হচ্ছে লিপ ইয়ার দুই রকম, অর্ডিনারি লিপ ইয়ার আর একটা হচ্ছে সেঞ্চুরি লিপ ইয়ার। অর্ডিনারি কথা কম বল, অর্ডিনারি লিপ ইয়ার আর হচ্ছে সেঞ্চুরি। অর্ডিনারি লিপ ইয়ার 4 দিয়ে ভাগ যাবে, আর সেঞ্চুরি লিপ ইয়ার 400 দিয়ে। তাহলে দেখ 1700, 1800, 1900 এটা 400 দিয়ে ভাগ যায় না, সবকটাই সেঞ্চুরি আছে। তাহলে যেটা 400 দিয়ে ভাগ যাবে সেটাই লিপ ইয়ার হবে। 400 দিয়ে ভাগ যায় 1600, 400 দিয়ে ভাগ যায় 2000, 400 দিয়ে ভাগ যায় 2400, আর কোনোটাই 400 দিয়ে ভাগ যায়। বাকিগুলো 4 দিয়ে ভাগ গেলেও লিপ ইয়ার নয়, কারণ এটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার। তাহলে 1600, 24, 2000 আর 2400 এই তিনটে হচ্ছে লিপ ইয়ার। কতগুলো লিপ ইয়ার আছে? 3টে। বলছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে ফেল হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% ফেল হয়ে থাকে তবে উভয় বিষয়ে কত শতকরা কতজন পাস করেছে। বাংলায় ফেল করে কত? 17%।
ইংরেজিতে ফেল করে, আঠারো পার্সেন্ট, উভয় বিষয়ে ফেল করে কত 5%। এবার দেখ, বাংলায় ধর 100 জন ছাত্র আছে, 100 জন ছাত্রের মধ্যে 17 জন বাংলায় ফেল করেছে, আর ওই 100 জনের মধ্যে 18 জন ইংরেজিতে ফেল করেছে। আবার ওই 100 জনের মধ্যে 5 জন বাংলাতেও ফেল করেছে আর ইংরেজিতেও ফেল করেছে। তাহলে এই 17 জনের মধ্যে তো এই 5 জন আছে, কারণ এরা বাংলা ইংরেজি দুটোতেই আছে, তাহলে এখান থেকে 5 জনকে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 12%। শুধু বাংলা বেঙ্গলি, এখান থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? 13, তাই তো? 18 থেকে 5 বাদ দিলাম 13, শুধু ইংরেজি। আর বোধ হচ্ছে 5%, 5% দুটোতে। তাহলে মোট ফেল করে 12 আর 13 25, 25 আর 5 30%। তাহলে পাস করে 100-30 সমান 70%। আছে 100 জন ছাত্রের মধ্যে 17 জন খাতা দেখালো 100টায়, 17 জন ফেল করেছে বাংলাতে। ওই 100 জনেরই ইংরেজি পরীক্ষা দিয়েছে, ইংরেজি খাতা দেখালো 18 জন ইংরেজিতে ফেল করেছে। পরে দেখা গেল যে 5 জন ছাত্র যারা আছে ওরা বাংলাতেও ফেল করেছে আর ইংরেজিতেও ফেল করেছে। তো বলছি যে এই 17 জনের মধ্যে থেকে 5 জনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 12 জন থাকলো, শুধু 12 জন বাংলায় ফেল করেছে। এই 5 জন তো ফেল করেইছে, এদেরকে আলাদা বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু বাংলায় ফেল করেছে 12 জন। এই 18 জনের মধ্যে থেকে এই 5 জনকে বাদ দিয়ে দিলাম, থাকলো 13 জন, এরা শুধু ইংরেজিতে ফেল করেছে। আর এরা 5 জন যারা আছে দুটো বিষয়ে ফেল করেছে, তাহলে শুধু বাংলায় 12, শুধু ইংরেজিতে 13, আর দুটো বিষয়ে 5 জন। তাহলে 12 আর 13 25 আর 5 30 জন আছে 100 জনের মধ্যে যারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে। তাহলে বাকি যে 70 জন থাকলো এরা সব বিষয়ে পাস করবে, এরা ফেল করে না। এটাই জানতে চেয়েছি। বল। বলছি একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যাবে, লেখছি অঙ্কটা। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি তিনগুণ করা হয় তবে তা
75 সংখ্যাটি বলছে একটা সংখ্যা তাকে ডাবল করে 9 যদি যোগ করা হয় তাহলে যা হবে সেই সংখ্যাটাকে যদি 3 গুণ করা হয় তাহলে 3 গুণ করা হলে 75 হবে। তাহলে 75 রয়েছে 3 গুণ করার পর, তাহলে 3 গুণ করার পর অর্থাৎ 3 গুণ করার পর 75 হয়েছে। তাহলে 3 গুণ করার আগে কত ছিল? 25 ছিল। 75/3 সমান 25 ছিল। 3 গুণ করার আগে 25 ছিল। তো 25 কখন হয়েছে? দ্বিগুণ করে 9 যোগ করার পর। তাহলে এই 25 হয়েছে সংখ্যাটাকে ডাবল করে 9 যোগ করার পর। তাহলে 9 যদি বিয়োগ করে দিই তাহলে হয় 16। তাহলে 16 সংখ্যাটা যেটা আছে সংখ্যাটাকে ডাবল করার পর 16 এসেছে। তাহলে 16কে যদি 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 8 হবে। অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 8। বলছে একে দ্বিগুণ করলাম, করে যদি 9 যোগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হচ্ছে 25। বলছে একে যদি 3 গুণ করে দিই তাহলে পাওয়া যাচ্ছে 75। এই 75 আমাকে বলে দিয়েছে। তাহলে একে 3 দিয়ে ভাগ করলাম, পেলাম 25। 9 বিয়োগ করে দিলাম তাহলে পেলাম আমি 16। 2 গুণ করা আছে তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, পেলাম আমি। তাহলে সংখ্যাটা হচ্ছে আমার। কোশ্চেন নাম্বার 15। দেখছি এখানে অ্যান্সার পাওয়া না, অ্যান্সার আমি কাটিয়ে দিই। পনেরো নম্বর বলছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। 45 কিমি পার আওয়ার বেগে গতিশীল একশো 30 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে সেতু অতিক্রম করে। সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? বলছি এটা একটা ট্রেন আছে, এর দৈর্ঘ্য কত? 130 মিটার। এর স্পিড কত? 45 কিলোমিটার প্রতি ঘন্টা। একটা ব্রিজ আছে এখানে, এই ব্রিজটাকে অতিক্রম করছে। তাহলে এই ব্রিজটাকে অতিক্রম করবে কখন? যখন এইখান থেকে এই ডিস্টেন্স টোটাল ক্রস করবে। এটা হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য আর এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 130 আর এটা। তো বলছে 30 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 30 সেকেন্ডে এই ডিস্টেন্সটা ট্রাভেল করে, এখান থেকে এই ডিস্টেন্স। এবার দেখ স্পিড বলেছে কত? 45 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি বলেছি 45 যেটা আছে এটাকে যদি আমি 5-এর 18 দিয়ে যদি ভাগ করি তাহলে মিটার পার সেকেন্ড পাবো। এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। 9 দুগুণ 18, 9 5 45, 5 25 মিটার পার। তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে 25-এর 2 মিটার। তাহলে বলছে মোট 30 সেকেন্ডে গেছে। তাহলে 30 সেকেন্ডে যায় কত?
1 সেকেন্ডে 25 গুণ 30 সেকেন্ডে যাও 25 গুণ তাহলে টোটাল সে 375 মিটার তাকে যেতে হবে। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 375, এখান থেকে টোটাল হচ্ছে যার মধ্যে এটা হচ্ছে 130, তাহলে 375 থেকে 130 যদি বাদ দিই তাহলে 5, এটা হচ্ছে 200, এটাই হচ্ছে তো কাজটা এখানে ওই ঘরে আমার ছোট ব্যাগের মধ্যে আলমারিতে ছোট ব্যাগ আছে। একই রকম আরো 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগে? ধর এই একটা ট্যাঙ্ক আছে, পুরো ট্যাঙ্কটা 6 ঘন্টায় ভর্তি হয়, পুরো ট্যাঙ্ক 6 ঘন্টায় ভর্তি হয়। তাহলে অর্ধেক ট্যাঙ্ক কত ঘন্টায় ভর্তি হবে? অর্ধেক ট্যাঙ্ক 3 ঘন্টায় ভর্তি হবে। তো অর্ধেক ট্যাঙ্ক 3 ঘন্টায় ভর্তি হবে। তো বলছে এইরকম আরো 3টা নল খুলে দেওয়া হবে। তাহলে এইটুকুটা দিয়ে 3 ঘন্টায় একটা নল দিয়ে ভর্তি করা হবে। এবার এখানে কি হচ্ছে যে মোট 1 + 3 মোট 4টা নল খুলে দেওয়া হবে। তাহলে 4টা নল যদি খুলে দেওয়া হয় তাহলে একটা নল তো 3 ঘন্টায় ভর্তি করে, তাহলে 4টা নল ঢুকালে তাহলে 4 গুণ সময় কম লাগবে। কত লাগে? 3 ঘন্টাকে, এটা 3 ঘন্টাকে 4 দিয়ে আমি ভাগ করব। তাহলে ভাগ করে দিলাম, কিন্তু এটাকে 60 দিয়ে ভাগ করলাম, এটা মিনিট হয়ে যাবে। 4 দিয়ে এটা হচ্ছে 15, 15 দিয়ে 45। মোট সময় লাগবে 3 ঘন্টা। কালি মানে বলছি 126 টাকা প্রতি কেজি ও 135 টাকা প্রতি কেজি মূল্যের 2 প্রকার চা তৃতীয় প্রকার চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হয়। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয় তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত ছিল? দেখ 126 টাকা পার কেজি, তারপর হচ্ছে 135 টাকা পার কেজি। আর এটা হচ্ছে x টাকা পার কেজি। বলছি এটাও 1, এটা হচ্ছে 1, অর্থাৎ এটা 1 কেজি, এটা 1 কেজি, আর এটা 2 কেজি। তাহলে এটা 1 কেজি নিলাম, এটা 1 কেজি নিলাম, আর এটা 2 কেজি নিলাম, মোট 4 কেজি নিলাম। মিশানোর পর বলছে মিশানো চায়ে 1 কেজির দাম হচ্ছে 53 টাকা। তাহলে 1 কেজি দায়ে 1 কেজির দাম 153 টাকা। তাহলে 4 কেজি দাম কত? 4 × 153, 600। এই 2 কেজির দাম কত? 126 আর 135,
তার মধ্যে থেকে 126 আর 135 এটা বাদ দিয়ে দিচ্ছি। 112 বিয়োগ 126 বিয়োগ 135, 612 বিয়োগ এটা হচ্ছে কত? 161, 261। 261 এখান থেকে যদি বাদ দিতে হবে 1, 11 থেকে 6 এটা হচ্ছে কত? 351। তাহলে 351 টাকা হচ্ছে সুতরাং 1 কেজি ওখানে 5 কেজি দেবেন। 5 কেজি চাই, 2 কেজি। 2 কেজি চায়ের দাম। তিন প্রকার চা আছে। বলছে প্রথম প্রকার চা 126 টাকা কেজি, দ্বিতীয় প্রকার চা 135 টাকা কেজি, এর সঙ্গে তৃতীয় আর এক প্রকার চা মিশানো হয়। কিভাবে মিশানো হলো? 1:1:2, অর্থাৎ প্রথমটা 1 কেজি, দ্বিতীয়টা 1 কেজি এবং তৃতীয়টা 2 কেজি মিশানো হয়। মিশানোর পর মিশানো চায়ের 1 কেজির দাম পড়েছে 153 টাকা। তা আমি মোট 4 কেজি মিশিয়েছি, 1, 1, 2 আর 2, 4। তাহলে 1 কেজি চায়ের দাম 153 টাকা। তাহলে 4 কেজি মিশানো চায়ের দাম 4 গুণিত 153 টাকা। তাহলে মোট 4 কেজি মিশানো চায়ের দাম হচ্ছে 612 টাকা। তাহলে 612 টাকার মধ্যে এটা 1 কেজি আর এটা 1 কেজি, 2 কেজির দাম হচ্ছে কত? 126 আর 135, 261 টাকা। তাহলে এই যে 612 টাকা আছে, এখান থেকে 2 কেজি প্রথম প্রকার চায়ে 2 টাকা বাদ দিলাম, তাহলে থাকলো কত? 351 টাকা। সেটা কত? এই যে 2 কেজি, 2 কেজি চায়ের দাম 351 টাকা। তাহলে 1 কেজি চায়ের দাম 351/2 সমান 175 টাকা 50 পয়সা। क्वेश्चन नंबर 18, इम्पोर्टेंट क्वेश्चन। क्वेश्चन नंबर 18, 65 লিটার মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:5। হচ্ছে 65 লিটার মিশ্রিত দুধে দুধ আর জলের অনুপাত হচ্ছে 10:3।
তো বলছে ওই মিশ্রণে আর কত লিটার জল মিশালে দুধ আর জলের অনুপাত হবে 8:5। এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল। প্রথমে কত 10 আছে আর জল আছে কত? 3। তো বলছে 10 লিটার দুধ আছে, 3 লিটার জল আছে, এর মধ্যে আমি জল মিশাবো। তাহলে জল যদি মিশাই তাহলে জলের পরিমাণ বাড়বে, কিন্তু দুধের পরিমাণ তো যা আছে তাই থাকবে, কারণ আমার 10 লিটার দুধ আর 3 লিটার হচ্ছে জল। এবার এর মধ্যে যদি আমি শুধু জল মিশাই তাহলে জলের পরিমাণটা বেড়ে যাবে, কিন্তু দুধ 10 যেমন ছিল 10ই থেকে যাবে। তাহলে মেশানোর পর অনুপাত হচ্ছে কত? 8:5। 8:5, অর্থাৎ এই দুটো কিন্তু সমান হতে হবে। আগে 10 ছিল, এটাও 10 হতে হবে। অর্থাৎ প্রথমে যা দুধের পরিমাণ ছিল আর পরে যে দুধের পরিমাণ হবে এই দুটো সমান হবে। আমি কি করছি, এই দুটোকে সমান করতে হবে। তাহলে যদি সমান করি তাহলে কি হচ্ছে, এই দুটোকে সমান করতে গেলে একে 40 বানাচ্ছি আর একেও 40 বানাচ্ছি। তাহলে একে যদি 40 বানাই তাহলে এটা কত হবে? এটাকে 5 দিয়ে গুণ করবো আর এটাকে 4 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করবো আর এটাকে 5 দিয়ে গুণ করবো। তাহলে এটা দাঁড়াচ্ছে 4 × 10 = 40 আর এটা হচ্ছে 4 × 3 = 12 আর এটা দাঁড়াবে 5 × 8 = 40 আর এটা হচ্ছে 5 × 2 = 24। এখানে মোট দুধ হচ্ছে কত? আবার 40 লিটার দুধ আর 12 লিটার জল, কিন্তু জল মিশানোর পর এখানে হচ্ছে 40 লিটার দুধ আর 25 লিটার জল। এখানে টোটাল দুধ আর জল হচ্ছে কত? 40 প্লাস 12। কিন্তু দুধ হচ্ছে কত? আমার টোটাল হচ্ছে 65, দুধ জল মিলিয়ে। তাহলে এটা সমান হচ্ছে আমার কত? এটা সমান হচ্ছে 65, অর্থাৎ 52 সমান 65। তাহলে 1 সমান হচ্ছে কত? 52। তাহলে 65/52। 13 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4। তাহলে 1 সমান হচ্ছে 5। তাহলে আমি এখানে মিশাচ্ছি কত? 12 ছিল, হয়েছে কত? 25, মিশিয়েছি কত? 13। তাহলে 13 সমান কত? 13 × 4। তাহলে হচ্ছে কত? 13 × 5 = 4, 12 × 13। এটা দেখো দেখা যাচ্ছে 16.25, তার মানে 16.25 লিটার দেখ, এটা বুঝতে পারলি কি? অর্থাৎ 16.1/4, 25.25 মানে 1/4। কোশ্চেন নাম্বার 19। বলছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? তাহলে এটা হচ্ছে একটা ট্রেন, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 100 মিটার, এটা স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। তাহলে 30 কিলোমিটার/আওয়ার 100 মিটার লম্বা, এই ব্যক্তিকে পার হতে কত সময় লাগে? তাহলে 100 মিটার যেতে যে সময় লাগে, অর্থাৎ বলেছি যে কোনো একটা ব্যক্তি, টেলিফোন পোস্ট অথবা কোনো গাছ
এটাকে অতিক্রম করতে গেলে ট্রেনকে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, অর্থাৎ 100 মিটার। তাহলে 100 মিটার যেতে যা সময় লাগবে সেটাই হচ্ছে তার নিম্ন সময়। তাহলে গতিবেগ কত বলেছে? 30 কিলোমিটার। তাহলে এটাকে দেখি যে 30 কিলোমিটার, এটাকে আমি 5-এর 18 দিই, তাহলে 6 দিয়ে এটা হচ্ছে 3, 6 দিয়ে এটা হচ্ছে, আমরা 5-5-এ 25 আর 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 25-এ 3 মিটার যেতে তার 1 সেকেন্ড সময় লাগছে। তাহলে বলবো যে 25-এ 3 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। 1 মিটার যেতে সময় লাগে, উল্টে যাবে 1/25-এ 3 মানে হয় 25 সেকেন্ড। 100 মিটার যেতে সময় লাগে 25, অর্থাৎ 12 সেকেন্ড সময় লাগে। কোশ্চেন নাম্বার 2, বলছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদে কত বছরে তিনগুণ হবে? বলছে কিছু টাকা রাখা আছে, বলছে বার্ষিক সুদের হার কত? 5%। বলছে সুদের হারে কত বছরে 3 গুণ হবে? সুদের হার মানে হচ্ছে কত? যে 5% মানে 100 টাকা যদি 1 বছর যদি রাখা হয়, তাহলে 100 টাকায় 1 বছর পরে আমি 5 টাকা সুদ হিসাবে পাবো, 5 টাকা সুদ হিসাবে পাবো। এটা হচ্ছে আমার সুদের হার। এবার বলছে যে আমি 100 টাকা রাখলাম, অর্থাৎ আমি 100 টাকা এখানে আমি রাখলাম। বলছে এটা কত বছরে 3 গুণ হবে? তাহলে এটা 3 গুণ তখন হবে যখন এটা দাঁড়াবে 300 টাকা। তাহলে 300 টাকা কখন হবে? 300-র মধ্যে 100 টাকা তো নিজের আসল আছে, প্লাস এই 200 টাকা যেটা, এটা তো সুদ হতে হবে, সুদ 200 টাকা হতে হবে। তাহলে আমার 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা, তাহলে কত বছরের সুদ হবে আমার? 200 টাকা। তাহলে 1% হচ্ছে 5% হচ্ছে আমার 1 বছরের সুদ। তাহলে কত বছরে আমার 200 টাকা হবে? অর্থাৎ 40 বছরে। 40/200 অর্থাৎ 40 বছরে। আসল বাদ না দিলে 60 চলে আসবে। PRP বাই 100 210, তাহলে 100 টাকা 200 টাকা সুদ হবে, তাহলে 200 টাকা হচ্ছে সুদ, আসল হচ্ছে 100 টাকা ইন্টু সুদের হার 5 ইন্টু হচ্ছে টাইম, নিচে হচ্ছে 100, এই 100 কেটে গেল, 5 দিয়ে এটা কাটলো হচ্ছে 4, 40, তাহলে 30 সমান হচ্ছে 40। এবার দেখ, আমি অ্যান্সারটা তোদেরকে পাঠিয়ে দেবো ওই 20টা। এবার তোদেরকে একটা সেট পাঠিয়েছি যেখানে 60খানা কোশ্চেন আছে, ওর মধ্যে ইংরেজিও আছে। ওই ইংরেজিটা তোরা এখন আমাকে করে দে 10 মিনিট থেকে 12 মিনিট। কটা আছে আমাকে? 4:40। 4:40। আচ্ছা দেখ, ওই ইংরেজি যেটা আছে, ইংরেজিটা আমি তোদেরকে ওখানে অ্যান্সার করে দিয়েছি এবং মানেও কিন্তু লিখে দিয়েছি আমি। হ্যাঁ, ইংরেজি করে দিয়েছি, মানে লিখে দিয়েছি।
এবং ওটা দেখবি যে জিকে যেটা আছে জিকেরও অ্যান্সার কিন্তু ওখানে দেখবি দাগ দিয়ে দেওয়া আছে, রাইট চিহ্ন দিয়ে দাগ দেওয়া আছে দেখবি ইংলিশ পোর্শনে। হ্যাঁ আজকেই পাঠিয়েছি দেখ, যেখানে রিজনিং করলি যে সেট, ওই সেটের মধ্যে এটা আছে। এটা হচ্ছে 2016 সালে ডব্লিউবি মেন্সের কোশ্চেন। ওইখানে দেখ যে জিকে আছে আর ইংরেজি আছে, ওটা রাইট চিহ্ন দিয়ে আমি অ্যান্সারটা করে দিয়েছি, আর ইংরেজির যেটা পাশে মানে দেখা দরকার আছে সেইটার মানেটা আমি লিখে দিয়েছি। আর কিছু ভুল ছিল, অ্যান্টোনিম না সিনোনিম হবে, সেইটা অ্যান্টোনিমকে কেটে আমি সিনোনিম করে দিয়েছি দেখবি ওই সেটটাতে। তো ওই ইংরেজিটা করে নিবি, আর ওই জিকে যেটা আছে জিকেটাও করে দিবি। হ্যাঁ, আর 100টা এর আগে 129টা এর আগে জিকের সেট পাঠিয়েছিলাম। আজকে রাত্রে আবার আমি মোটামুটি ওই 125টার মতো জিকের সেট আমি পাঠিয়ে দিব। তো হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা আমি পাঠিয়ে দেবো আজকে। রেকর্ডিংটা অডিও থাকবে, ওটা শুনতে পাবি, রেকর্ডিংটা দেখতেও পাবি শুনতেও পাবি। দেখতেও পাবি শুনতেও পাবি। আর নেক্সট ক্লাস হবে সোমবার। আজকে কি বার? সোমবার। আজকে হচ্ছে সোমবার, তার মানে আগামী বৃহস্পতিবার হবে। হ্যাঁ তাই তো, সোমবার বৃহস্পতিবার আর শনিবার, তাই তো না রে? সোম বৃহস্পতি শনি, হ্যাঁ আগামী বৃহস্পতিবার হবে নেক্সট ক্লাস। হ্যাঁ এই টাইমে হবে। আমি মোটামুটি ওই 1:15 নাগাদ আমি কিছু এরকম সেট পাঠিয়ে দেবো, সেটা করবে, আর নতুন একটা চ্যাপ্টার ধরবো, জিকে থাকবে, জিকে পাঠিয়ে দেবো আজকে, ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে।